এই শুল্ক আরোপ আমাদেরকে আসলে অর্থনীতির দিক থেকে কতটা চাপের মধ্যে ফেলবে? শুধু তো বাংলাদেশের উপরে শুল্ক আরোপ হয়নি, আর অনেক দেশের উপর শুল্ক আরোপ হয়েছে। আমাদের এখানে খুব বেশি সমস্যা হবে এরকমটা তারা মনে করেন না। এই বিষয়ে আপনি কিছু বলুন। বাংলাদেশের একদিকে যেমন সাফল্য আছে রপ্তানি খাতে, আমরা জানি এরকম একটা অতি নির্ভরতা কি রকম সমস্যা সৃষ্টি করে অথবা যে ধরনের একটা ভালনারেবিলিটি সৃষ্টি করে সেটাও কিন্তু আমরা স্বীকার। গত কয়েক বছর ধরে বাংলাদেশের অর্থনীতি বেশ চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে উচ্চ মূল্যস্ফীতি, অন্যদিকে বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে যাওয়ার ফলে ডলারের বিপরীতে টাকার মান দ্রুত কমে যাচ্ছিল। তাছাড়া নজিরবিহীন দুর্নীতির কারণে ব্যাংকিং খাত ও সরকারের আয় ব্যয় ব্যবস্থাপনাও চরম সংকটের মধ্যে পড়ে যায়। শেখ হাসিনা সরকারের পতনের পর ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতির সূচকগুলো। মূল্যস্ফীতির দাপট কমতে শুরু করেছে, বেড়েছে রপ্তানি, আয় বেড়েছে রেমিটেন্সেও। মোটা দাগে অর্থনীতি নিয়ে যখনই স্বস্তির দেখা মিলতে শুরু করেছে, তখনই বড় রকমের খারাপ সংবাদ আসলো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। বাংলাদেশি পণ্যের উপর শুল্ক 15% পরিবর্তে 37% করার ঘোষণা দিয়েছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। এই শুল্ক আরোপের ফলে বাংলাদেশের রপ্তানির উপর কি প্রভাব পড়তে পারে, আর শুল্কজনিত এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের কি করণীয় রয়েছে? যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক বিষয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর সেলিম রায়হান। স্যার, ওয়েলকাম টু আওয়ার শো। প্রথমে আসি স্যার, এই যে ডব্লিউটিও এর আওতাভুক্ত কোন দেশ হিসেবে এই যে ইউএসএ যে একটা শুল্ক আরোপ করলো, এটা আরোপ করার সুযোগ তাদের আছে কিনা, আপনার কাছে কি মনে হয়? অনেক ধন্যবাদ আপনাকে। আসলে সত্যিকার অর্থে ডব্লিউটিওর সদস্য হিসেবে অথবা ডব্লিউটিওর নিয়ম অনুযায়ী এরকম করার সুযোগ কিন্তু নেই। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে ডব্লিউটিও কে বেশ দীর্ঘ কয়েক বছর ধরে বাইপাস করা হচ্ছে। শুধুমাত্র এই ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন না, তার আগের অ্যাডমিনিস্ট্রেশনও, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনও ডব্লিউটিও তে অ্যাপেলেট ডিভিশনে তার জাজ দেয়নি এবং দীর্ঘদিন ধরে একটা ডেডলক আমরা দেখেছি। সুতরাং এটা একটা কিন্তু দেখার ব্যাপার যে ইউএস এর যে তার যে মনোভাব ডব্লিউটিও এর প্রতি, এটা শুধুমাত্র ট্রাম্পের কারণে সেটা মনে করার কোনো কারণ নেই। এটা একটা ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েক বছর ধরে। তবে এখন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, তারা একটা খুব শক্ত পজিশন নিয়েছে, একটা ডিসাইসিভ পজিশন নিয়েছে। এবং আপনারা হয়তো শুনেছেন যে ডব্লিউটিও ফান্ডিং ও খুব সম্ভবত ইউএসএ বন্ধ করতে যাচ্ছে। সুতরাং এদিক থেকে এখন যে রেসিপ্রোকাল ট্যারিফ নামে যেটা ইম্পোজ করা হলো, এবং এর আগেও আমরা যে ট্রেড ওয়ার গুলো দেখেছিলাম এই আগের ট্রাম্পের আগের রেজিমে, তখনও কিন্তু এগুলো সেভাবে ডব্লিউটিওতে এইভাবে ট্যারিফ ইম্পোজ করার কোনো সুযোগ নেই। কোনো ধরনের ডিসপিউট থাকে, সেই ডিসপিউট গুলো অবশ্যই ডব্লিউটিওর ডিসপিউট সেটেলমেন্ট বডিতে নিয়ে যাওয়া যায় এবং সেখানে একটা ধরনের মানে ভার্ডিক্ট পাওয়া যায় যে কার প্রতি কে অন্যায় করেছে। এবং অতীতে ডব্লিউটিও এরকম অনেক ভার্ডিক্ট গেছে এবং খুব শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে ভার্ডিক্ট গেছে, দুর্বল রাষ্ট্র তারা ন্যায় বিচার পেয়েছে। এখন যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ঘটনাগুলো একেবারেই ভিন্ন পরিস্থিতি। আমি বলবো যে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার একটা বড় ধরনের স্ট্রাকচারাল শিফট হতে গেল এই গত 24 ঘন্টায় যা হলো তার মাধ্যমে। এবং যে ঘটনা আমরা দেখেছি 1948 সালে গ্যাটের উত্থানের পরে এবং 1995 সালে ডব্লিউটিওর পরে, যে একটা রুলস বেসড ট্রেডিং সিস্টেমের যে আমরা সুবিধাগুলো আমরা পাচ্ছিলাম, সেখানে কিন্তু একটা বড় ধরনের ধাক্কা লাগলো। এবং আমরা এটার ভবিষ্যৎ জানি না সামনের দিকে কোন দিকে যেতে যাচ্ছে, কারণ এটা মনে করার কোনো কারণ নেই যে যে অ্যাকশন গুলো ইউএসএ নিয়েছে, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নিয়েছে, এগুলো পাল্টা কোনো অ্যাকশন হবে না। ইতিমধ্যেই বিভিন্ন দেশ তারা কিন্তু পাল্টা অ্যাকশন নিচ্ছে। যখন এই পাল্টা অ্যাকশন গুলো চলবে, আলটিমেটলি গ্লোবাল ট্রেডিং রেজিমটা কি দাঁড়াবে এবং সেখানে বাংলাদেশের মতো দেশগুলো, আমি বিশেষ করে বাংলাদেশের কথাই বলি, তার নিজের অবস্থানটা কোথায় খুঁজে পাবে, সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। স্যার, বাংলাদেশের রপ্তানি আমেরিকার উপর কতটা নির্ভরশীল এবং এই যে শুল্ক আরোপ হলো এর ফলে আমাদের রপ্তানি খাত আসলে কতটা ইম্প্যাক্টেড হবে? আপনি যদি একক রাষ্ট্র হিসেবে এক্সপোর্ট ডেস্টিনেশন চিন্তা করেন, ইউএস ইজ দ্য লার্জেস্ট। আমরা ইউরোপিয়ান ইউনিয়ন জানি যে তারা অ্যাজ এ হোল লার্জেস্ট, তাদের শেয়ারটা। যদি একক রাষ্ট্র হয়, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএস ইজ দ্য লার্জেস্ট। এবং ইউএসএ তে আমাদের রপ্তানির তার বেশিরভাগই হচ্ছে পোশাক শিল্প, এবং এই পোশাক শিল্পের উপরে অতিমাত্রার নির্ভরতা, যেটা আমরা গত কয়েক দশক ধরে আমরা বলে এসেছি, কিন্তু গত দশকে খুব সম্ভবত এটার তীব্রতাটা আরো বেশি পেয়েছে, নির্ভরতার আরো বেশি কনসেন্ট্রেটেড হয়েছে আমাদের এক্সপোর্ট বাস্কেট।
সেটা কিন্তু আমাদেরকে আরো একটা ভালনারেবল জায়গায় পৌঁছে দিয়েছে। আমরা বেসিক্যালি এইটারই একটা হয়তো একটা ভিকটিম হতে যাচ্ছি আমরা, যে একটা একক পণ্যের উপরে অতি নির্ভরতা, যেটা আমরা বিভিন্ন সময় বলে এসেছিলাম। এবং এখানে কিন্তু একটা দেখার ব্যাপার যে যেই দেশগুলোর রপ্তানি বাস্কেটটা, যাদের হচ্ছে বহুমুখীকরণ আছে, ডাইভার্সিফাইড, যাদের বাংলাদেশের তুলনায় অতি একটা বেটার একটা প্রতিযোগিতা সক্ষমতা আছে, তারা কিন্তু এই কঠিন সময়ে চাপের মধ্যে থাকবে, কিন্তু তারা একটা পথ খুঁজে পাওয়ার, তাদের একটা তুলনামূলকভাবে সুবিধাজনক পথ তারা খুঁজে পাবে। এই দিক থেকে এইসব কিছু চিন্তা করলে কিন্তু আমাদের বেশ উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। আমরা তো এলডিসি থেকে বের হতে যাচ্ছি 2026 সালের পরে। তো এই অবস্থায় এমনিতেই আমাদের অর্থনীতি একটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছে, আবার এলডিসি থেকে বের হচ্ছি। এই অবস্থায় এই শুল্ক আরোপ আমাদেরকে আসলে অর্থনীতির দিক থেকে কতটা চাপের মধ্যে ফেলবে? এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে, আপনারা হয়তো ইতিমধ্যে বিভিন্ন আলোচনা শুনছেন, যে তা কেউ কেউ বলছেন যে শুধু তো বাংলাদেশের উপরে শুল্ক আরোপ হয়নি, আর অনেক দেশের উপরে শুল্ক আরোপ হয়েছে, সুতরাং অ্যাট দ্য এন্ড হয়তো প্রতিযোগিতার বিষয়টাই যুক্তরাষ্ট্রের বাজারে খুব বেশি পরিবর্তন হবে না। আমি এরকম মনে করি না, কারণ এখানে দেখুন এই যে রেসিপ্রোকাল ট্যারিফটা, এটা কিন্তু একটা অ্যাডিটিভ ট্যারিফ হিসেবে গেছে। মানে এটা কিন্তু 37% কিন্তু ট্যারিফ না বাংলাদেশে, তারও বেশি। কারণ যেটা হবে যে, আমি যতটুকু দেখেছি ডকুমেন্টস গুলো থেকে, যে ইতিমধ্যে যে ট্যারিফ আছে তার সাথে এটা যোগ হবে, এই 37%। বাংলাদেশের যারা প্রতিযোগীরা যারা আছে, তারা কিন্তু কেউ কেউ হয়তো তুলনামূলকভাবে একটু বেটার অবস্থায় আছে, কারো কারো যুক্তরাষ্ট্রের সাথে নানা ধরনের বাণিজ্য চুক্তির কারণে। ভিয়েতনামের হয়তো আমরা কথা বলবো। সো অ্যাপারেন্টলি ভিয়েতনামের যে আমরা এই মুহূর্তে রেসিপ্রোকাল ট্যারিফ একটু বেশি দেখছি, অ্যাট দ্য এন্ড হয়তো ভিয়েতনাম তুলনামূলকভাবে বাংলাদেশের তুলনায় অত খারাপ অবস্থা নাও থাকতে পারে। তার থেকে যে জিনিসটা বড় মনে করা দরকার, সেটা হচ্ছে যেটা আমি একটু আগে বলছিলাম, এরকম একটা অ্যাডভার্স সিচুয়েশনে শক অ্যাবজর্ভ করার ক্ষমতা সেই সব দেশেরই বেশি থাকবে যাদের প্রতিযোগিতার সক্ষমতা তুলনামূলকভাবে বেশি। সেদিক থেকে অবশ্যই ভিয়েতনাম আমাদের থেকে এগিয়ে থাকবে। এখন এলডিসি যে কথাটা বললেন, সেটা হচ্ছে যে আমাদের অবশ্যই আগামী বছর সবকিছু যদি ঠিক থাকে এবং মোটামুটি এক ধরনের একটা কনসেনসাস অথবা একটা বড় ধরনের কনসেনসাস তৈরি হচ্ছে, যদিও পার্থক্য আছে ব্যবসায়ী মহলে, যে আমাদের আগামী বছরই আমাদের এলডিসি থেকে গ্রাজুয়েশন হওয়া দরকার। তার মানে আর মাত্র 1.5 বছরও কম সময় আছে আমাদের হাতে। সেখানে কিন্তু এটাও একটা নতুন করে একটা চাপের সৃষ্টি হবে। গার্মেন্টস, আমি মনে করি ইতিমধ্যেই আমি বাংলাদেশে যে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা অনেকেই খুব উদ্বিগ্ন যে আজকে থেকে শুরু হচ্ছে এই ট্যারিফটা, মানে ইমিডিয়েট এফেক্ট। সুতরাং এটাকে কাউন্টার করার মতো প্রস্তুতি আসলেই বাংলাদেশের আছে কিনা, কারণ এটা নিয়ে গত 2-2.5 মাসে কথা হচ্ছিল। জানুয়ারি মাসে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথাটা বলছিলেন, তখন অনেকেই হয়তো এক ধরনের একটা কমফোর্ট জোনে ছিলেন। তারা ভাবছিলেন যে এই রেসিপ্রোকাল ট্যারিফটা শুধুমাত্র বুঝি কয়েকটা দেশ, ইন্ডিয়া এবং আমার কয়েকটা দেশের উপরে হবে। আসলে ঘটনাটা তা না। আমি ফেব্রুয়ারি মাসে 2টো লেখা লিখেছিলাম, বাংলা এবং ইংরেজিতে, যেখানে তো আমি লিখে বলেছিলাম সুস্পষ্ট হবে যে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ বাংলাদেশ কিন্তু একটা হেলদি ট্রেড ব্যালেন্স ইউএস এর সাথে বাইলেটারাল ট্রেড ব্যালেন্স মেনটেন করে। তো সেই জায়গা থেকে এটা একটা অতিরিক্ত চাপ, এবং আমি আশা করব যে আমাদের পলিসি মেকার এবং রপ্তানিকারকরা তারা খুব দ্রুত একসাথে বসবেন এবং একটা স্ট্র্যাটেজি তারা বের করার চেষ্টা করবেন যে এই সময়ে বেস্ট স্ট্র্যাটেজিস গুলো কি হতে পারে, স্টেপ গুলো কি নেওয়া যেতে পারে। স্যার, আমি ওই স্ট্র্যাটেজির বিষয়ে আসবো, তার আগে একটি পুরনো বিষয় বলি। আপনি যে কথাটা একটু আগেও বললেন যে এই যে আমাদের সিঙ্গেল মার্কেটের উপরে ডিপেন্ডেন্সি, সিঙ্গেল প্রোডাক্টের উপর ডিপেন্ডেন্সি, আমাদের ব্যবসায়িক সক্ষমতা, এগুলো নিয়ে আপনারা স্যার দীর্ঘদিন ধরে বলছেন, আমরা লিখছি, কিন্তু কোনো বাস্তবে আমরা কোনো কিন্তু উন্নতি ওইরকম দেখি না। সেটা কেন, বা সেই জায়গাটায় কেন আমরা কোনো কাজ দেখি না? আমরা কোথায় পিছিয়ে পড়ছি? এখানে অনেকগুলো কারণ আছে, এবং এটা খুব একটা পিকিউলার ঘটনা বাংলাদেশে, যে বাংলাদেশে একদিকে যেমন সাফল্য আছে রপ্তানি খাতে, আমরা জানি গার্মেন্টস আমাদের বিশ্বে দ্বিতীয় রপ্তানিকারক হিসেবে, ও টপ সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার। কিন্তু আবার এটাও যে এরকম একটা অতি নির্ভরতা কি রকম সমস্যা সৃষ্টি করে, অথবা যে ধরনের একটা ভালনারেবিলিটি সৃষ্টি করে, সেটাও কিন্তু আমরা শিকার। এবং সেটাও সামনের দিনগুলোতে আমাদের যদি এই অতিমাত্রার নির্ভরতা যদি আমরা কমাতে না পারি, আমাদের কিন্তু ভালনারেবিলিটি আরো বাড়বে, আমাদের রেজিলিয়েন্স আরো দুর্বল হবে এই ধরনের শক অ্যাবজর্ভ করে। এবং এটা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি। এখানে কিন্তু বেশ কয়েকটা সমস্যা আছে। একটা সমস্যা আছে নীতিগত সমস্যা, বিশেষ করে আমাদের যে গার্মেন্টস এর বাইরে যে অন্যান্য খুব প্রতিশ্রুতিশীল যে সেক্টরগুলো আছে, তাদেরকে যে নীতি সহায়তাগুলো দেওয়ার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের ঘাটতি আছে।
অথবা নীতিগুলো কাগজে কলমে আছে, বাস্তবে এগুলো প্রয়োগ হয় না। এর বাইরে যে অবকাঠামোগত যে ধরনের সমস্যা আছে, দক্ষ শ্রমিকের অভাব, ব্যাংক থেকে ঋণ পাওয়ার অভাব, এগুলো নিয়ে আমরা দীর্ঘদিন নীতি সহায়তার মধ্যে দুই একটি উদাহরণ দিতে পারেন কিনা স্যার? খুবই উদাহরণ, যেমন আপনারা জানেন যে ওই গার্মেন্টস এর যে যেটাকে বলা হয় যে ডিউটি ড্রব্যাক অথবা এই ধরনের জিরো ট্যারিফে যে বন্ডেড ওয়্যার হাউস, স্পেসিফিক যেটা হচ্ছে বন্ডেড ওয়্যার হাউস ফ্যাসিলিটি, এটা কিন্তু দীর্ঘ বছর লেগেছে এটা নিয়ে কথা বলতে, যে গার্মেন্টস বাদে অন্যরা কেউ পেত না। পরে কিন্তু এটা ইনক্লুড করা হয়েছে, কিন্তু আমরা এটাও জানি যে বাস্তব অভিজ্ঞতা হচ্ছে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা, মানে যেটাকে বলা হয় গ্রাউন্ড লেভেল রিয়েলিটি। সেটা হচ্ছে যে গার্মেন্টস যেভাবে তারা এই বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটিস তারা নানাভাবে ফর্মাল ইনফর্মাল বিভিন্ন চ্যানেলে তারা জিনিসটাকে যে সুবিধাগুলো তারা এনজয় করতে পারে, অন্যান্য সেক্টরগুলো কিন্তু তারা ওগুলো এনজয় করতে গেলে নানা ধরনের ইনস্টিটিউশনাল ব্যারিয়ার্স তারা ফেস করে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, কাগজে কলমে হয়তো বেশ কিছু জিনিস করা হয়েছে, কিন্তু বাস্তবে তার প্রয়োগ নেই। তো আমাদের একটা বড় সমস্যা হচ্ছে, আমি যেটা মনে করি যে এটা নিয়ে আমিও বেশ গবেষণা করেছি, আমার বই আছে, লেখা আছে, যে এই যে গার্মেন্টস যে আমাদের সাফল্য ওভার দি ইয়ার্স, এটা একটা কমফোর্ট জোন, একটা আর্টিফিশিয়াল কমফোর্ট জোন ক্রিয়েট করেছিল আমাদের ব্যবসায়ী মহলে এবং আমাদের নীতি নির্ধারকদের মহলে। তো তারা ওটার বাইরে আর চিন্তা করতে পারেনি। কিন্তু সত্যিকার অর্থে আমাদের প্রতিযোগী যে দেশগুলো, আমি যদি ভিয়েতনামের কথা বলি, এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশ যারা হয়তো 20-25 বছর আগে বাংলাদেশের মতোই অবস্থা ছিল, তাদের রপ্তানি খাতের ক্ষেত্রে সেরকম ডাইভার্সিফাইড ছিল না, তারা গত 20-25 বছরে যেভাবে রপ্তানি খাতও সাফল্য দেখিয়েছে, রপ্তানি খাতকে সেভাবে বহুমুখীকরণ করতে পেরেছে। এই নীতি সহায়তা পাশাপাশি যে সাপ্লাই সাইডের ইনফ্রাস্ট্রাকচারে যে বড় ধরনের সমস্যাগুলো আছে সেগুলো তারা সমাধান করেছে। এবং সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, রাজনৈতিক সদিচ্ছাটা খুব শক্তভাবে কাজ করেছে। মানে আপনি যেহেতু শুরুর প্রারম্ভিক বক্তব্যে বলছিলেন যে একটা দুর্নীতি এবং আগের রেজিমের নানা ধরনের ঘটনা, সেখানে কিন্তু দেখা গেছে যে যে এই নতুন যে সেক্টরগুলো গড়ে উঠবে তার জন্য বড় একটা বাধা হিসেবে কাজ করেছে কিন্তু ক্রনিক ক্যাপিটালিজমের একটা বড় প্রভাব প্রতিপত্তি বাংলাদেশে। এবং সেই ক্রনিক ক্যাপিটালিজমের কারণে কিন্তু নতুন সেক্টরগুলো সামনে আসতে পারেনি, এবং সেই জায়গাগুলো আমি মনে করি বড় ধরনের নজর দেওয়া দরকার সামনের দিনগুলোতে। এই যে চিত্রটা আমরা দেখছি তার বড় পরিবর্তনের জন্য। ট্যারিফ আরোপের পর অনেকেই দুটি বিষয়ে কথা বলছেন। একটি হলো যে আমরা যে ধরনের প্রোডাক্ট ইউএসএ তে রপ্তানি করি আরএমজিতে, সেই প্রোডাক্টগুলো একটু কম দামি প্রোডাক্ট, সুতরাং ওই দেশেও কিন্তু এটার মানুষের উপর এটার ইম্প্যাক্ট রয়েছে যখন শুল্ক আরো বাড়ানো হবে। সেক্ষেত্রে তারা মনে করছেন যে এটা আমাদের উপর ইম্প্যাক্টটা কম হতে পারে। আর আরেকটি কথা অনেকেই বলছেন সেই দেশগুলোতেও ট্যারিফ বেড়েছে, সুতরাং আমাদের এখানে খুব বেশি সমস্যা হবে এরকমটা তারা মনে করেন না। এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা? দেখুন, এখানে যে ঘটনাটা হতে যাচ্ছে যে অফকোর্স ইউএসএ যেভাবে ট্যারিফ বাড়িয়েছে সবগুলো দেশের উপরে, মোটামুটি বেশিরভাগ পণ্যের উপরে, তাতে কিন্তু মার্কিন বাজারে এই জিনিসপত্রের দামগুলো বেড়ে যাবে এবং তাতে যেটা হবে কনজিউমারও তাদের ডিমান্ড কমাবে সুতরাং মানে সাধারণ অর্থনীতির সূত্র অনুযায়ী, সেটার থেকে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট বাংলাদেশের উপরে পড়তে পারে। এখন এটা কতটুকু সাস্টেনেবল হবে সেটা কিন্তু দেখা যাবে, কারণ ইউএসএ অথবা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তারা কতদিন এই পলিসি বজায় রাখতে পারবে সেটা কিন্তু দেখার ব্যাপার। এই কারণে যে যদি এইভাবে দেশীয় বাজারে, মার্কিন দেশীয় বাজারে যদি এই পণ্যগুলোর দাম বেড়ে যায়, সেখানে আলটিমেটলি কনজিউমারে সাফার করবে এবং কনজিউমারে যদি তারা তখন একটা প্রোটেস্ট করা শুরু করে যে না এভাবে আসলে চলে না, এবং মার্কিন বা ডোমেস্টিক মার্কেটে যেটা হতে পারে ইনফ্লেশন একটা বড় ধরনের প্রেশার হতে পারে, তো সেটার চাপ কতটুকু ট্রাম্প প্রশাসন তারা সামলাতে পারবে সেটা একটা দেখার ব্যাপার। তবে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যে কাজটা করছে এটাকে শুধুমাত্র কিন্তু অর্থনৈতিক পার্সপেক্টিভ থেকে না, এখানে এক ধরনের একটা ন্যাশনালিস্টিক আল্ট্রা ন্যাশনালিস্টিক পজিশন অথবা পোলারাইজেশন ইউএসএ তে হয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু যখন আপনার রাজনীতি একটা বড় সামনের দিকে চলে আসবে অর্থনৈতিক বিবেচনাগুলোর তুলনায়, তখন কিন্তু এই যে সাময়িক কষ্টগুলো অথবা এই ধরনের যে কষ্টগুলো সেগুলো হয়তো অনেককেই দেখা যাবে নানা ধরনের রাজনৈতিক বিভিন্ন রকম বক্তব্য দিয়ে সেগুলোকে কম্পেনসেট করা অথবা কাভার আপ করার চেষ্টা করা হচ্ছে। এগুলো অতীতে বিভিন্ন দেশে বিভিন্ন সময় এগুলো হয়েছে, কিন্তু সেটা কতটুকু সাস্টেন করবে সেটা দেখার ব্যাপার। কারণ সত্যিকার অর্থে আমাদের অর্থনৈতিক সূত্র বলে যে এই ধরনের সিস্টেম, এই ধরনের রেসিপ্রোকাল ট্যারিফের নামে যা বলা হচ্ছে এটা আসলে সাস্টেনেবল না। আপনার যে দ্বিতীয় পয়েন্টটা, যে কথাটা আমি হয়তো একটু আগেও বলছিলাম যে শুধুমাত্র তো বাংলাদেশের উপরে না আরো অনেক দেশের উপরে করা হয়েছে, এটা ঠিক, কিন্তু এটা আমি এটাও বলছিলাম যে এই ধরনের শকগুলো
সবার উপরে পড়লেও কিন্তু সবাই কিন্তু সমানভাবে জিনিসটাকে অ্যাবজর্ভ করতে পারবে, এবং সেই অ্যাবজর্ভ করার ক্ষমতাটা নির্ভর করবে যে তার প্রতিযোগিতার সক্ষমতা কতটুকু। বাংলাদেশের আমাদের গার্মেন্টস এর প্রতিযোগিতার সক্ষমতার একটা বড় জায়গা হচ্ছে শ্রমকে কম মূল্য দেওয়া, শ্রমিককে কম মজুরি দেওয়া। এখন শ্রমিকের কম মজুরির উপর নির্ভর করে যদি আমাদের প্রতিযোগিতার সক্ষমতাটা থাকে, যেখানে অন্যান্য প্রতিযোগিতা দেশগুলো তারা তাদের একটা বেটার ইনফ্রাস্ট্রাকচার আছে, বেটার স্কিল লেবার ফোর্স আছে, বেটার ফিনান্সিয়াল সিস্টেম আছে, বেটার পোর্ট ইনফ্রাস্ট্রাকচার এবং সব অনেক কিছু আছে, সেখানে কিন্তু আমাদের এরকম একটা ইঁদুর দৌড়ের মধ্যে, আমি বলছি এটা ইঁদুর দৌড় এখন সৃষ্টি হবে, কারণ বিভিন্ন দেশ বিভিন্ন রকম ট্যারিফ ইম্পোজ করেছে, ফেস করছে, তাদের মধ্যে একটা ইঁদুর দৌড় হবে কে কতটুকু আরেকজনের তুলনায় এগিয়ে থাকতে পারে। তো আলটিমেটলি কিন্তু আমাদের দেখতে হবে যে এটা একটু সময় লাগবে যে বুঝতে যে কে এই সিচুয়েশনের মধ্যে তুলনামূলকভাবে একটু বেটার অবস্থা থাকবে। কিন্তু আমি মনে করি সেই দেশগুলোই তুলনামূলকভাবে একটু বেটার অবস্থা থাকবে যাদের প্রতিযোগিতার সক্ষমতা তুলনামূলকভাবে বেশি এবং যারা এই ধরনের শক অ্যাবজর্ভ করার মতো অর্থনীতি ইতিমধ্যেই এবং অথবা দীর্ঘ সময় জুড়ে সহায়ক নীতি পরিকল্পনা আছে অথবা বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক উন্নয়ন তারা করতে পেরেছে। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এসব জায়গায় বড় ধরনের ঘাটতি আছে। স্যার, আপনি যেটা বলছিলেন একটু আগে যে সরকারের উচিত হবে এখন একটা স্ট্র্যাটেজি ঠিক করা যেখান থেকে কিভাবে বের হয়ে আসা যায়, স্যার কি করা উচিত আপনার কাছে কি মনে হয়? আমি মনে করি স্ট্র্যাটেজিতে দুটো তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে প্রথমত এই সিচুয়েশনটাকে ভালো মতো অ্যাসেস করা। এখানে তো অ্যাসেসমেন্টের মধ্যে একটা বিষয় আছে। একটা হচ্ছে যে এই যে রেসিপ্রোকাল ট্যারিফ বলে যেটা বলা হচ্ছে, এটার যে ক্যালকুলেশন আপনারা জানেন যে যেটা করা হয়েছে ক্যালকুলেশনটা যে একটা দেশের সাথে ইউএস এর কতটুকু তার ট্রেড ডেফিসিট আছে সেটাকে ভাগ করা হয়েছে ইউএসএ ওই দেশ থেকে কতটুকু ইম্পোর্ট করে, এতে যা পাওয়া গেল, যা পার্সেন্টেজটা পাওয়া গেল সেটাকে 2 দিয়ে ভাগ করা হয়। যেমন বাংলাদেশের ইউএসএ তে ট্রেড ডেফিসিট হচ্ছে $6.2 বিলিয়ন মতো, এটাকে ভাগ করা হয়েছে বাংলাদেশ ইউএসএ তে রপ্তানি করে প্রায় $8.5 বিলিয়ন মতো। এই রেশিওটা পাওয়া হয়েছে 74%, সেটাকে 2 দিয়ে ভাগ করে আমরা 37% পাচ্ছি। আপনারা যদি দেখেন অন্যান্য সব দেশের সাথে ইউএসএ এই স্ট্র্যাটেজিটা ফলো করেছে। আর যেই দেশগুলোর সাথে ইউএসএ ট্রেড ডেফিসিট নেই তাদের উপর একটা ফ্ল্যাট 10% তারা ট্যারিফ ইম্পোজ করে দিয়েছে। এখন প্রথম কথা হচ্ছে এটাকে বুঝতে হবে ভালো মতো যে ঘটনাটা কি হলো, এবং আমার কাছে মনে হয় ইউএস এর সাথে নেগোশিয়েট করার সুযোগ আছে। একটা আমাদের যে ট্রেড ফোরাম গুলো আছে ইউএস এর সাথে, ট্রেড ইনভেস্টমেন্ট ফোরাম, সেখানে প্লাস ডিপ্লোম্যাটিক জায়গাতেও আমি মনে করি বাংলাদেশ একটা পজিটিভ এবং প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ নিয়ে এনগেজমেন্ট হওয়া দরকার। দ্বিতীয়ত অ্যাসেসমেন্ট হওয়া দরকার যে এই সিচুয়েশনে এরকম একটা পরিবর্তিত পরিস্থিতিতে যেখানে শুধুমাত্র ইউএসএ কিন্তু না, এটা খেয়াল করা দরকার যে আমরা শুধুমাত্র ইউএসএ কি করলো তার উপরে অ্যাসেস করার কোনো কিন্তু সুযোগ এখন আর নেই। কারণ ইউএসএ যেটা করলে অ্যাকশনগুলো নিয়েছে তার পাল্টা অ্যাকশনগুলো কিন্তু অন্যান্য খুব গুরুত্বপূর্ণ বৃহৎ দেশগুলো তারা নেওয়া শুরু করেছে এবং তার সামনের দিনগুলো তারা নেবে। সেখানেও কিন্তু তাহলে একটা ঘটনাটা দাঁড়াবে যে গ্লোবাল ট্রেডিং রেজিম একটা বড় ধরনের মানে ট্রেড ওয়ার অথবা একটা আনসার্টেন ট্রেড রেজিমে পৌঁছে যাবে। সেরকম পরিস্থিতিতে বাংলাদেশের বিভিন্ন রপ্তানি খাতের উপরে, বিশেষ করে পোশাক শিল্পের উপরে কি প্রভাব পড়তে পারে তার জন্য আমি মনে করি একটা থরো রিগোরাস অ্যাসেসমেন্ট দরকার, এমনকি একটা 6 ডিজিট লেভেল এইচএস কোড লেভেলেও জিনিসগুলো করা সম্ভব। তো এটা শুধুমাত্র সরকারের দায়িত্ব না, আমি মনে করি প্রাইভেট সেক্টরের দায়িত্ব আছে, গবেষকদের দায়িত্ব আছে। সেখানে অবশ্যই সরকার একটা লিড রোল প্লে করতে পারে একটা কোঅর্ডিনেট করার জন্য। আরেকটা জায়গা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ কিন্তু যেটা সবচেয়ে বেশি অবহেলা করেছে, উপেক্ষা করেছে গত দশকের পর দশক, সেটা হচ্ছে যে যখন বিশ্ব বাণিজ্য ব্যবস্থা আমরা দেখেছি যে মাল্টিল্যাটারাল ট্রেডিং রিজিম আস্তে আস্তে তার শক্তিশালী শক্ত অবস্থান দুর্বল হতে শুরু করেছে ডাব্লিউটিওর, তার মধ্যে বিভিন্ন দেশ তারা কিন্তু বিভিন্ন ধরনের রিজিওনাল ট্রেডিং অ্যারেঞ্জমেন্টে গেছে, এফটিএ তে গেছে। ভিয়েতনাম তার 50টার উপর এফটিএ এগ্রিমেন্ট আছে। বাংলাদেশে কিন্তু আপনারা জানেন যে মাত্র একটা প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট করেছে ভুটানের সাথে। অথচ এই এফটিএ গুলো হতে পারে কিন্তু সেফ গার্ড বাংলাদেশের জন্য, এবং যেহেতু এখন এলডিসি থেকে উত্তরণ হয়ে যাচ্ছে বাংলাদেশের, সেখানে তো বাংলাদেশের খুবই প্রোঅ্যাক্টিভলি দরকার যে তার যে মেজর ট্রেডিং পার্টনার যেসব জায়গায় বাংলাদেশ ডিউটি ফ্রি সুবিধা পেত তার সাথে কিন্তু এফটিএ অথবা কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের আলোচনাগুলো শক্তিশালী করা, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। থার্ড যে জায়গাটা আমার কাছে মনে হয় অবশ্যই আমাদের প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে হবে। আমাদের নানা ধরনের উদ্যোগগুলো আছে সংস্কারের, কিন্তু এই সংস্কারের উদ্যোগগুলোর কিন্তু একটা জায়গায় আটকে যায়, থেমে যায়। আমাদের ট্রেড পলিসি, ইনভেস্টমেন্ট পলিসি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে উদ্যোগগুলো, পোর্টের ক্ষেত্রে যে ডেভেলপমেন্টের যে উদ্যোগগুলো, এইসব জিনিসগুলো কিন্তু আমাদের অনেক জায়গায় আটকে আছে। আমরা এখন পর্যন্ত বড় ধরনের বিদেশি বিনিয়োগ কিন্তু আকৃষ্ট করতে পারিনি। অথচ যে প্রতিযোগিতা দেশগুলোর কথা আমরা বলছি, যারা ইউএস মার্কেটে
আমাদের সাথে আরো বেশি প্রতিযোগিতা ইঁদুর দৌড়ে এখন সামিল হবে, তারা কিন্তু এসব জায়গা আমাদের থেকে অনেক অনেক এগিয়ে আছে। এই জায়গাগুলো আমি মনে করি স্ট্র্যাটেজির একটা বৃহত্তর স্ট্র্যাটেজির মধ্যে আমাদের আসা দরকার। স্যার ধন্যবাদ, আপনি বিদেশে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এজন্য ধন্যবাদ। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ।